স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নির্বাচন কমিশন গঠনের জন্য শুরু হলো সার্চ কমিটির কাজ। আজ 12 জন বিশিষ্ট নাগরিকের সাথে বৈঠক করেছে কমিটি। রাজনৈতিক দলগুলোর কাছে চাওয়া হয়েছে নামের প্রস্তাব। এসব নিয়ে আজকের আলোচনার নাম বদনাম। কথা বলতে স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। কিছু সময়ের মধ্যে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারও থাকবেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাকে। আমাদের আর দুজন প্যানেলিস্ট কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে এসে যোগ দিচ্ছেন। জনাব ইকবাল সোবহান চৌধুরী, নির্বাচন কমিশনের যে অফিসগুলি আছে, প্রধান নির্বাচন কমিশনার, সহ নির্বাচন কমিশনার, সেই পদে আপনি কাদের যোগ্য মনে করেন সবচেয়ে বেশি? আপনার মাথায় কোন রকম কোন নাম আছে কিনা যে আপনি বলবেন? বিষয়টি এরকমই দাঁড়িয়েছে যে এখন এই মুহূর্তে আপনি যদি কারো নাম বলেন তাহলে সে তাকে দলীয় মতাদর্শে বিশ্বাসী একজন মনে করার সুযোগ থেকে যায় কিনা। এটা বলার আগে একটু কথা বলা দরকার যে আজকে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আমি মনে করি যে আলোচনাগুলো হচ্ছে, দীর্ঘ আলোচনা, দীর্ঘ প্রস্তুতি ইত্যাদি, এর মধ্য দিয়ে কিন্তু আমি মনে করি একটা শুভ লক্ষণ আছে। নির্বাচন আমরা সবাই সুষ্ঠু চাই, নিরপেক্ষ নির্বাচন চাই এবং গণতন্ত্রের বিকাশের জন্য এবং দেশে যাকে বলে দেশে একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশের জন্য একটি সুষ্ঠু একটি যাকে বলে গ্রহণযোগ্য নির্বাচন, এটি কিন্তু একটা প্রধান শর্ত। এবং সেই হিসাবে আজকে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য বা প্রশ্নের ঊর্ধ্বে রাখার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা হলো নির্বাচন কমিশনের। সেই কারণের জন্য আজকে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও সংবিধানে আপনার এই উদ্যোগের কথা বলা নেই, সংবিধানে কিন্তু ছিল যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাজেশন অনুযায়ী তিনি নির্বাচন কমিশন গঠন করতে পারেন এবং কোনো নির্বাচন কমিশন গঠন সম্পর্কিত কোনো আইনও এখন পর্যন্ত প্রণীত হয়নি। তারপরেও আমি মনে করি যে এই যে উদ্যোগটি, এই উদ্যোগটি মোর ডেমোক্রেটিক, গণতান্ত্রিক এবং সকলের সাথে আলোচনা, 31টি দলের সাথে রাষ্ট্রপতি আলোচনা করেছেন এবং সার্চ কমিটি গঠন হয়েছে। রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে হয় এবং তার সাথে ধন্যবাদ দিতে হয় যে আজকে যারা সরকারি দল আছেন এবং সেই সরকারি দলের প্রধানমন্ত্রী এবং সেই দলের প্রধান জননেত্রী শেখ হাসিনাকে এবং তার সাথে রাজনৈতিক দলগুলো যারা এই আলোচনায় অংশগ্রহণ করেছে। আমাদের সাথে বদিউল আলম মজুমদার এসে পৌঁছেছেন, আমরা তাকে স্বাগত জানাই। আমি যে প্রশ্নটি আরেকটু ইলাবোরেট করতে এরকম করে যে রাজনৈতিক দলগুলি থেকে নাম দেওয়ার ব্যাপারে এক ধরনের দ্বিধা কাজ করছে, যে রাজনৈতিক দলগুলি যে নাম দিবে তাকে নিয়েই আবার বিতর্ক তৈরি হতে পারে, যার জন্য যে কথাটি আসলে মাহবুবুল্লাহ হানিফ স্পষ্ট করে বলেছেন, অনেকে আবার বলছেন যে আসলে নাম দেওয়া না দেওয়ার মধ্যে একটা দ্বিধা, দোটানা। আপনিও সেটা অনুভব করেন কি? না, আমি মনে করি প্রথম হলো নাম দেওয়ার আগে ধরুন আমি আপনার নাম দিতে চাই, তা আমাকে কিন্তু প্রথমে আপনার কনসেন্ট নিতে হবে, কারণ আপনার নাম তো আমি হুট করে দিয়ে আপনাকে একটা অপ্রস্তুত অবস্থাতে আমি ফেলতে চাই না, কারণ আপনার যোগ্যতা থাকতে পারে কিন্তু আপনি ইচ্ছুক কিনা সেটাও থাকতে হবে। সেই কারণের জন্য আজকে রাজনৈতিক দলগুলোর কাছে যে নাম চাওয়া হয়েছে, কেউ নাম ইচ্ছা করলে দিতে পারেন, কেউ না দিলেও কিন্তু এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই এবং আগামীকাল সকাল 11টার মধ্যে নাম দেওয়ার জন্য এই সার্চ কমিটি তাদেরকে অনুরোধ জানিয়েছেন এবং যে নামগুলো যাবে সেটা কিন্তু একটা মোটামুটি আমি মনে করি যে একটা আলোচনার খোরাক হবে। অনেক সময় যে নির্বাচন কমিশনের যে সার্চ কমিটি আছে তাদের কাছেও নিশ্চয়ই কিছু নাম আছে, কিন্তু তারপরেও যখন এই নামগুলো যাবে এবং কতগুলো নাম যাবে আমরা জানি না, সব দলকে দিতেই হবে, সব দল দেবে বা 5টি নামই দেবে এমন বাধ্যবাধকতা কিছু নেই, কিন্তু নাম যদি যায় তাহলে কিন্তু সার্চ কমিটির জন্য কিন্তু আলোচনার জন্য তাদের দিগন্তটা অনেকটা মুক্ত হয়ে থাকবে। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আমি একটু জনাব বদিউল আলম মজুমদারের কাছে জানতে চাই যে আপনার নাম নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাব করার জন্য কেউ আপনার সাথে আলোচনা করেছেন কিনা? আপনি সার্চ কমিটিতে আছেন, অনেকেই সার্চ কমিটি আপনাকে 12 জন বিশিষ্ট যে নাগরিকের সাথে কথা বলেছেন তার মধ্যে আপনি একজন, কিন্তু একটি প্রশ্ন উঠছে যে আপনারা যারা সেখানে আছেন তাদেরও তো আসলে নির্বাচন কমিশন হিসেবে বিবেচনা করা যেত বা যেত কিনা?
হ্যাঁ, সম্ভবত যেত। জি। তবে আমি এই বিবেচনায় থাকতে চাই না এবং কেউ আমার সাথে কথাও বলেনি আপনার আচ্ছা। প্রশ্নের উত্তর। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন যেটি করতে চাই যে আপনারা আসলে কিভাবে নির্বাচন কমিশনাররা পদে আসলে আসীন হলে সবচেয়ে ভালো হবে বলে মনে করছেন? Okay. আমি আমার কথা বলতে পারি জি। যে আমি এটা বলেছি, বহুবার বলেছি, লিখেছি যে আমি মনে করি আমাদের সংবিধানের 118 অনুচ্ছেদে সুস্পষ্ট হয়ে বলা আছে আইনের বিধানাবলী সাপেক্ষে Right. রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। তা আমাদের একটা আইন হওয়া উচিত, আইন হওয়া অনেক আগে হওয়া উচিত ছিল, এবং আইনের মধ্যে কতগুলো জিনিস সুস্পষ্ট করা যেত। একটা হলো এই কমিশনের, নির্বাচন কমিশনের দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা ইত্যাদি সুস্পষ্ট করা যেত। আরেকটা হলো এই নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারে কিভাবে নিয়োগ হবে, যেমন একটা অনুসন্ধান কমিটি, এই অনুসন্ধান কমিটি কাদেরকে নিয়ে হবে, যেমন কোনো কোনো দেশে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, স্পিকার ইত্যাদি, আবার কোনো কোনো দেশে রাজনৈতিক দলের প্রতিনিধি, তো বিভিন্ন দেশে বিভিন্ন রকম আছে। তো এই কাদেরকে নিয়ে অনুসন্ধান কমিটি হবে সেটা সুস্পষ্ট করা যেত। তৃতীয়ত যেটা করা যেত যে এর মাধ্যমে যে এই পদ্ধতিটাকে সুস্পষ্ট করা যেত, পদ্ধতিটাকে স্বচ্ছ করা যেত। যেমন পদ্ধতিতে স্বচ্ছ পদ্ধতি করার জন্য তারা করতে পারতো যে শুধু রাজনৈতিক দল কেন, নাগরিকদের নাম দেওয়ার সুযোগ থাকা উচিত, কারণ নির্বাচনটা শুধু রাজনৈতিক দলের বিষয় নয়, এটা সকল নাগরিকের বিষয়। নির্বাচন যদি খারাপ হয় তাহলে সব নাগরিকই কিন্তু তার মাসুল দিতে হয়। Right. অতএব সব নাগরিকের এই সুযোগ মানে থাকা উচিত। রাজনৈতিক দলগুলি নাগরিকদেরই মতামতের মানে এক ধরনের প্রতিনিধিত্ব করেন, এটি হয়তো আমরা ধরে নিতে পারি। হ্যাঁ, প্রতিনিধিত্ব করেন, আবার প্রতিনিধিত্ব করেন না। এবং আরেকটা যে জিনিস আইনে সুস্পষ্ট করা প্রয়োজন, সেটা হলো যে কারা নির্বাচন কমিশনার হবেন, তাদের যোগ্যতা কি হওয়া উচিত, অযোগ্যতা কি হওয়া উচিত, এটা সুস্পষ্ট করা যেত। এটি এবং আসলে সুস্পষ্ট এর ভিত্তিতে যাদের নামগুলো আসলো, এই যে সুস্পষ্ট যোগ্যতার মাপকাঠি ব্যবহার করে তাদের একটা শর্ট লিস্ট করা যেত, এবং শর্ট লিস্টটা প্রকাশ করা যেত, এবং তাদেরকে নিয়ে এটা প্রকাশ করলেই বহু আলাপ আলোচনা হতো। এমনকি তারা এগুলো নিয়ে এই গণশুনানি করা যেত, এবং এরপরে তারা যেই নামগুলো তারা করবে, যেই নামগুলো তারা প্রস্তাব করে কেন করলো এর যৌক্তিকতা তারা যদি তুলে ধরে প্রকাশ করত, তাহলে কিন্তু প্রক্রিয়াটা স্বচ্ছ হইতো। এবং ওই যে জাস্টিস লুইস ব্র্যান্ডাইসের বিখ্যাত আমেরিকান জুরিস্টের কথা, সানলাইট ইজ দ্য বেস্ট ডিসইনফেক্টেন্ট। জি। তো এই স্বচ্ছতাই কিন্তু সবচেয়ে ওই যে এই অস্বচ্ছতা কিংবা অন্যায় থেকে, অন্যায়ের বিরুদ্ধে রক্ষা কবচ। ইনসিডেন্টালি দেখুন 31টি দলের সাথে রাষ্ট্রপতি আলোচনা করেছেন। প্রায় প্রত্যেকটি দল তারা কিন্তু এই আইনের ব্যাপারে বলেছে, ইনক্লুডিং আওয়ামী লীগ সরকারি দল। কিন্তু বিএনপি একমাত্র দল যারা এই আইনের কথা এবার বলেননি। আচ্ছা, তো প্রশ্নটি হলো যে আওয়ামী লীগের বলাটা আবার খুব ইন্টারেস্টিং। জনাব ইকবাল সাহেব, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে তারা একটি আইন করার ব্যাপারে এত সিরিয়াস ছিল যে রাষ্ট্রপতিকে তারা বলে এসেছিলেন যে যদি সময়ের অভাবে আইন না করা যায় তাহলে যেন অধ্যাদেশ করা হয়। দুদিন পরে আবার প্রধানমন্ত্রী বলেছেন যে এত কম সময়ের মধ্যে আইন করা সম্ভব না। না, সেটা কিন্তু আইনের ব্যাপারে আমার একটু বক্তব্য আছে। তো সবগুলো দল আইনের কথা বললো, কিন্তু এইটা কেন নির্দেশনা ছিল না, আইন করেই করতে হবে, এটা কেন নির্দেশনা ছিল না? তাহলে সেই এই আলাপ আলোচনাটা আইন করেই করতে হবে না, সে ব্যাপারে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে সরকারের কাছ থেকে, যে সময় এত কম ছিল যে এর মধ্যে আসলে আইন ড্রাফট করা আইনের মতো বড় ব্যাপার না। আপনার অবগতির জন্য, আপনার দর্শকদের অবগতির জন্য, একটা আইনের খসড়া আছে। গত হুদা কমিশন 1.5 পৃষ্ঠা আইনের একটা খসড়া রেখে গিয়েছে, এবং এই খসড়াটা কিন্তু তৈরি করার সময়ে তারা রাজনৈতিক দলের, বিশেষত ক্ষমতাসীন দলের সাথে পরামর্শ করেছিল। অতএব একটা আইন তাহলে আমরা কি এই উপসংহারে আসতে পারি যে সরকার আসলে আইন করার ইচ্ছা ছিল না? জনাব ইকবাল চৌধুরী, না, সরকার আসলে আইনটি করতে চায়নি, বলার জন্যই বলেছে মিডিয়াতে, যেটা আমরা দেখাই। একটি কথা হলো যে তারা ডেলিগেশন নিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন, এবং প্রধানমন্ত্রী যিনি সেই দলের প্রধান সেখানে গিয়েছেন, এবং লিখিতভাবে তারা এই কথাটি বলেছেন। এবং পরবর্তীতে যখন জনসমক্ষে এসে যখন ব্রিফিং দেওয়া হয়, তখনও কিন্তু এই প্রশ্নটি আসছে।
এখন এইটা যদি বলা হয় যে তারা শুধুমাত্র বলার জন্য, তাহলে তো তারা লিখিতভাবে দেওয়ার কোনো এবং প্রয়োজন ছিল আইনের জন্য না। তারা আইন প্রণয়নও করছে, এরকমও আমরা শুনেছি। হ্যাঁ, এবং কিন্তু আইন প্রণয়ন এখন করছে প্রশ্নটা হলো যে এটি স্বাভাবিক যে হ্যাঁ আরো আগের থেকে যদি এই আলোচনা সুযোগ হতো। আমার কাছে মনে হয় যে ক্ষমতাসীন আওয়ামী লীগ এক্ষেত্রে বিএনপির কথার প্রতি সম্মান দেখালো, কারণ বিএনপি চায়নি যে আইনটি হোক। না, সেটিও না বিএনপি না চাইলে আইন হবে না, বা বিএনপি বিএনপি চাইলে চায় আইন নাই হবে আর কি, সবাই এমনটি নয়। চেয়েছে, শুধু বিএনপি চায় নাই, সবচেয়ে সেজন্য বড় আইনটি যে হয়। ব্যাখ্যাটি আপনিও বলেছেন জি। এবং দলের পক্ষ থেকেও বলা হয়েছে, সেটি হলো সময়ক্ষেপের আরেকটি হলো যে একটি আইন প্রণয়ন করতে হলে পরে তার যে একটা দীর্ঘ প্রক্রিয়া আছে, সেটি আইন হবে, আইনের ভেটিং হবে, তারপর পার্লামেন্টে সেটা আলোচনা হবে, তারপরে সেটা এটা একটা আমার মনে হয় যে অর্থ বিল করে পার্লামেন্টে আলোচনাটি সংক্ষিপ্ত করে করা যেত। এর আগে আমরা দেখেছি ঢাকা যখন ভাগ করা হয়েছে অতি অল্প সময়ের মধ্যে আইন করা না, হয়েছে। সবই করা যায় কিন্তু সংবিধানের 55টি অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়েছে, সেটিও খুব বেশি সময় লাগে না আসলে। তবে একটা জিনিস আজকে আমি মনে করি যে এখন এই আইনের বিষয়টি এখন এত প্রমিনেন্ট হয়ে এসছে যে হয়তো আমরা আগামীতে এই আইনের ব্যাপারটি আগে থেকে আমরা পাবো, যাতে পরের নির্বাচন কমিশনটি সেটি যেন না, পরের নির্বাচন কমিশন ছাড়াও এই নির্বাচন সংক্রান্ত কতগুলো আইন কিন্তু হওয়া দরকার। শুধু নির্বাচন গঠন নয়, নির্বাচনটি কিভাবে পরিচালিত হবে, নির্বাচন সময়ে নির্বাচন কমিশনের সেই বিষয়গুলো আইনের মধ্যে। শুধুমাত্র যে আইন দিয়ে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, এটি তো একটা ছোট্ট আইন। আমি মনে করি এই আইনটি এমন হওয়া উচিত যে গঠন থেকে শুরু করে একেবারে নির্বাচন সম্পন্ন করা সবকিছুতেই হওয়া উচিত। জনাব বদিউল আলম মজুমদার, আমার একটি ব্যক্তিগত কৌতূহল আছে যে 12 বিশিষ্ট নাগরিককে সার্চ কমিটি পছন্দ করলেন, তাদেরকে কিভাবে, কোন ক্রাইটেরিয়ানে আসলে পছন্দ করা হয়েছে? না মানে আপনি আছেন সেখানে, সেটা আমার কোনো অভিযোগ নাই, আপনি থাকতেই পারেন, কিন্তু মানে তারা আসলে মানে তারা কেন, মানে আবার আরো 5 জন সাপ্লিমেন্টারি একটি লিস্ট আমরা দেখতে পাচ্ছি যে আরো 5 জন, মানে তারাই কি বাংলাদেশের সবচেয়ে বিশিষ্ট নাগরিক? তারা কি বাংলাদেশের 17 জন বিশিষ্টতম নাগরিক? তারা কি বাংলাদেশের 17টা জায়গা থেকে প্রতিনিধিত্ব করে? মানে ক্রাইটেরিয়ানটা কি আপনি জানেন কিনা? আমার কাছে অজানা, তো আপনি ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে, যারা এটি ঠিক করেছেন তাদেরকে। প্রফেসর সুকোমল বড়ুয়া আমাদের সাথে এসে পৌঁছেছেন, কিছুক্ষণের মধ্যে আমরা তাকে দেখতে পাবো। তবে তার আগে আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে যখন আমরা ফিরে আসবো, তখন জনাব ইকবাল সোবহান চৌধুরী আপনার কাছে একটু জানতে চাইবো যে এখন যেহেতু ইমপিচমেন্ট বা ইমপিচমেন্টের বিষয়টি হাইকোর্টের একটি রিটে আবার স্থগিত আছে, যেটি সংসদে দেয়া হয়েছিল, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনার হিসেবে আপনারা যাকেই মনোনয়ন দিবে এই সরকার, তাকেই আসলে মেনে নিতে হবে, তাকে রেখে দিতে হবে 5 বছর। অবস্থাটা কি এরকম কিনা, এবং সেইটা আপনি এর জন্য একটু অস্বস্তি বোধ করেন কিনা, সেটা আমরা একটু জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এসলাম আজকের বাংলাদেশে। অধ্যাপক সুকোমল বড়ুয়া আসছেন আমাদের সঙ্গে। অধ্যাপক সুকোমল বড়ুয়া, আপনাকে স্বাগত। অধ্যাপক সুকোমল বড়ুয়া, আপনার কাছে জানতে চাই যে দক্ষ, সৎ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, নির্দলীয় ব্যক্তি আপনি কাদেরকে মনে করেন নির্বাচন কমিশন করার জন্য, এবং আপনি কোনো নাম সাজেস্ট করবেন কিনা, বিএনপির নাম সাজেস্ট করা উচিত হবে কিনা, 3টি বিষয় যদি আপনি একটু আমাদেরকে বলেন। না, প্রথমে বলতে চাই আমি আপনাকে ধন্যবাদ জানাই। আজকের এই আমার মনে হয় আমাদের এই সিটিংটা খুবই গুরুত্বপূর্ণ জাতির জন্য এবং আমাদের নিজেদের জন্য। তো আপনি যে প্রশ্নটা করছেন আমাকে, প্রথমে আমি জিজ্ঞাসা করতে চাই যারা ইসি গঠন করছে এবং যাদের নামগুলো আমরা পেয়েছি 6 জন, তারা সম্পূর্ণভাবে নিরপেক্ষ কিনা। আপনার কি মনে হয় স্যার? আমার তো মনে হয় নিরপেক্ষ না। আচ্ছা, কারণ প্রত্যেকের 6 জনের মধ্যে একজন কমপক্ষে অনিরপেক্ষ আছে। অনিরপেক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য। না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য তো কোনো নিরপেক্ষ হতে পারে না। আচ্ছা, কারণ দলীয় বলেই তো উনি প্রো উপাচার্য হয়েছে। না না, উনি ছাড়াও আরেকজন নিরপেক্ষ, মানে পক্ষপাত। আমি ওইভাবে বলবো না, আমি বলবো এটাই নিরপেক্ষ কারা। জি, উনি রাজনীতি করেন না, জি, উনি মানুষের জন্য কথা বলেন। জি, আমাদের বদিউল আলম, জি, আমি এদেরকে বলবো নিরপেক্ষ। প্রফেসর সিরাজুল ইসলাম স্যার, তারা নিরপেক্ষ, তারা কোনো কথা বলবেন। এই জন্য আমি বলছি আজকে যে কথাটা বলা হচ্ছে 31 জনের সুপারিশ করেছে তারা নাম পাঠানোর জন্য 31 জনের, এবং বিশেষ করে সেখানে যে 14 দল এবং 20টি দলের হচ্ছে বিএনপি আর 14 দলের হচ্ছে আওয়ামী লীগ। আমার মনে হয় তারা একটু সিদ্ধান্তহীনতায় ভুগছে এখন, এবং বিশেষ করে যেই সরকার দল
ইসি গঠন করবে যার দায়িত্ব বেশি এখন বর্তমান, যারা ক্ষমতা দায়িত্বে আছে এবং মানে সার্চ কমিটির কথা বলছেন স্যার আপনি? চার্জ কমিটি যারা আছে আমার মনে হয় সেখানে তো সবাই তো আমাদের একবার সবাই পরিষ্কার দিবালোকের মতো। এগুলো কি কেন আমরা বিতর্কিত হচ্ছি, কেন আমরা পরস্পরকে আমার মনে হয় আমরা একটা মুখোমুখি হচ্ছে, এটা আমার মনে হয় রাষ্ট্রপতিকে কিন্তু আমরা নিরাপদ রাখছি না। রাষ্ট্রপতি একটা কিন্তু শুভ উদ্যোগ ছিল। আমরা যখন গেলাম এবং বিএনপি যখন সেখানে গেল খুব হাসি মুখে কথা বললো, প্রত্যেকটা দল কিন্তু তাদের মনের এটা খুবই আশাবাদী হয়ে কিন্তু তারা সেখানে গিয়েছিল। তো সেই জায়গাটা কিন্তু এখন প্রশ্নবিদ্ধ আবার, কারণ যে নিরপেক্ষ দলগুলো নামগুলো আসবে আমার মনে হয় জানি না, নেবে কিন্তু 10 জন, নেবে তো 10 জন, রাইট। তো নাম তো আসবে অনেক, তো সেখান থেকে কাকে নেবেন আপনি? সরকার অবশ্যই যেহেতু সরকার কমিটি চার্জ কমিটি গঠন করছে, সেখানে হচ্ছে 5 জন হচ্ছে সরকার দলীয়, 5 জন সরকার দলীয় স্যার? অবশ্যই। স্যার স্যার আপনি একটু বলেন স্যার, আমি কোন 5 জনকে আপনি সরকার দলীয় বলছেন? আমি বলবো না সরকারের স্যার কে নিরপেক্ষ? স্যার আপনি নিরপেক্ষ রাখলেন কাকে? নিরপেক্ষ একজন, কে স্যার? সৈয়দ মঞ্জুরুল ইসলাম। উনি নিরপেক্ষ? উনি নিরপেক্ষ স্যার ওই যে উনি হাইকোর্ট একজন সাংঘাতিকভাবে নিরপেক্ষ আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে স্যার আপনি সরকার দলীয় বলছেন? সম্পর্কে আর ওইভাবে বলতে চাই না, এরা বলতে চায় না, কারণ অনেক কিছু না, অনেক কিছু থাকে সত্যের কাছে, অনেক কিছু থাকে প্রকাশ্যে, আর কিছু থাকে কিন্তু পেছনে। আমি ওইভাবে বলবো না, তাদের প্রতি সম্মান জানিয়ে বলছি, প্রত্যেক যারা গিয়েছে সেখানে যারা সম্মানিত, তারা যারা গিয়েছে, এটা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে তারা গিয়েছে, তাদের দোষ নাই। আচ্ছা, তাদের দোষ নাই, যারা নিয়েছে, যারা নাম প্রস্তাব করেছে, তারা সেখানে গিয়েছে, তাদের নাম এসেছে, এই জন্য তারা গিয়েছে, তাদের কোনো দোষ না, আমি সেও বলবো না। কিন্তু কথা হলো সেখানে অবশ্যই একটা অলৌক্যের মধ্যে কাজ করছে সেখানে। আমি তো এখানে ওবায়দুল কাদের কথা বলতে পারি, তিনি তো আগাম কথা বলে ফেলেন, যার নাম নেই তার কথা বলতেছেন। এবং আমার মনে হয় তিনি আজকে একটা কথা আমার খুব ভালো লাগছে, তার রংপুরে গিয়েছেন তিনি, নেতা চেয়ে নাকি কর্মী কম হয়ে যাচ্ছে, নেতা বেশি হয়ে যাচ্ছে, নেতার ক্রমবর্ধমান, আর কর্মী হয়ে যাচ্ছে কম। স্যার তাহলে আপনি কি মনে করেন যে এই সার্চ কমিটিকে আপনি বিতর্কিত বলছেন? আমরা আসলে আমাদের বিতর্কিত বলছি ওই অর্থে বলছি, বা পক্ষপাতিত্ব আপনি বলছেন, 5 জন সরকারের লোক এবং আমাদের ডক্টর বদিউল আলম উনি আজকে যে কথাটা বলছে, আপনি কি মনে করেন যে বিএনপির নাম দেওয়া উচিত, যে নামটি তারা চেয়েছেন? নাম দেওয়া উচিত, অবশ্যই উচিত, কিন্তু এটা আমাদের ভাবতে হবে। কারণ বর্তমান যেভাবে পরিকল্পনার পথ তৈরি হয়েছে, সমস্ত পথের মধ্যে কিন্তু আমার মনে হয় সেখানে কিন্তু শঙ্কা। অধ্যাপক সুকুমার বড়ুয়ার প্রসঙ্গটিতে একটু আপনাদের মতামত দিতে চাই, জনাব ইকবাল সোবহান চৌধুরী। আসলে এটি এবং আমি একটু আবার বদিউল আলম মজুমদারকেও একটু কোট করতে চাই, উনি বলছেন যে আমি সকল কিছুই করবো তোমারে জানায় লমু, ওই রকমই হচ্ছে কিনা সেটি যদি আমাদের একটু বলেন। না, প্রথম প্রশ্ন হলো যে আমরা তো এমন একটা সংস্কৃতির মধ্যে আছি যেখানে আমাদের সবকিছুতে আমাদের একটা নেতিবাচক, আমাদের একটা নেতিবাচক আমাদের একটা দৃষ্টিভঙ্গি, কোনোটার মধ্যেই কিন্তু আমরা নিরপেক্ষতা বলতে বুঝাই না, বা কোনোটাই আমাদের কাছে গ্রহণযোগ্য হয় না। যে 6 জন আছেন, সেই 6 জনকে দেখুন, 2 জন বিচারপতি। এখন যদি বিচারপতিদেরকে যদি আমরা নিরপেক্ষ না বলি, তাহলে সেটা কিভাবে গ্রহণযোগ্য হবে জানি না। 2 জন সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি আছেন, আর 2 জন শিক্ষাবিদ আছেন। এখন সরকার, রাষ্ট্রপতি যদি কাউকে কোনো ভাইস চ্যান্সেলর মনোনীত করেন অথবা প্রো ভাইস চ্যান্সেলর মনোনীত করেন, না নিঃসন্দেহে আমি কথা বলবো, কিন্তু আমি কথা বলতে চাই, আমি আপনাকে বলছি, কখন সরকার যখন ক্ষমতায় থাকে, তারা দলীয় ছাড়া কিন্তু কখনো কিন্তু ভিসি প্রভিসি হয় না বর্তমান সময়ের মধ্যে। অবশ্যই কিন্তু স্যার আপনি এখন এসে কথা বললেন ঠিকই, যেটা আমি আপনার সাথে একমত, কিন্তু ইকবাল সোবহান চৌধুরী যখন বলছিলেন যে 2 জন বিচারক সর্বোচ্চ আদালতের, যখন বলছিলেন 2 জন সাংবিধানিক পদের কথা, সেটিও কি আপনি বলবেন যে তারা আসলে দলীয় লোকই? না, দলীয় লোক একটি দল সরকার পরিচালনা করতে হলে যেই লোকটিকে সবচেয়ে নির্দলীয় তার রাখতে হয়, সেটি হচ্ছে যে সিএজি, কন্ট্রোলার অডিটর জেনারেল কোনোদিন দলীয় লোক হয় না। 6 জনের মধ্যে কিন্তু প্রশ্নবিদ্ধ যদি হয়ে যায়, আপনি দেখেন জাতির কাছে আছে, আমি বলবো না, আমি সুকুমার বড়ুয়া বলবো কেন, বিএনপির পক্ষ থেকে বলবো কেন, সাধারণ মানুষেরা, সাধারণ যারা সুশীল সমাজের মানুষ, তারা তো বলছে, সবাই সমালোচনা করছে যে আমরা সবাই মানে কি অনেকদিন পরে একটা যে ইসি কমিটি, আমি এখানে একটু বলতে চাই, যেমন ধরুন আজকে অধ্যাপক সুকুমার বড়ুয়া বাবু, তিনি একটি দলের উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, কিন্তু তিনি যখন একটি ভালো কথা বলবেন, মানে একজন অধ্যাপক হিসাবে, একজন শিক্ষক হিসাবে যখন কথাগুলো বলবেন,
সেই ভালো কথাটা যেহেতু তিনি একটি দলের মানে উপদেষ্টা, সেই কারণের জন্য ভালো কথাটা ভালো নয় এটি তো বিবেচনা করার বিষয় না। না, অবশ্যই বিষয়। আপনি চাচ্ছেন তো নিরপেক্ষ। না, আমি তো পক্ষ। না, নিরপেক্ষ মানে কি? না, নিরপেক্ষ হচ্ছে আমি কোন দলের সঙ্গে সম্পৃক্ত না। আপনার তো আমাকে নিলে তো আমি সেখানে বলবো যে আমাকে নাম রাখবেন না। আপনি সেই কথা যদি বলেন তাহলে আপনার দলের প্রধান তিনি তো একসময় বলেছিলেন যে শিশু এবং পাগল ছাড়া কোনো নিরপেক্ষ ব্যক্তি নেই। এই সমাজের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে। সবাইকে যদি আপনি পক্ষ বলে দেন তাহলে কে আসবে? কেউ আসবে না। আজকে আপনি একটি দলের উপদেষ্টা হয়েছেন বলেই আপনার ভালো একটি বক্তব্য গ্রহণযোগ্য হবে না বা যেখানে আমরা সার্বিক একটি পারস্পরিক অনাস্থা এবং অবিশ্বাসের মধ্যে দিয়ে যাচ্ছি, সেইখানে একজন মানে যাকে চেনা যাচ্ছে যে তিনি আসলে এই দল বা এই মত পক্ষ করেন, তাকে আমরা কেন? এখানে প্রশ্নটা হলো যে যাকে প্রশ্নটা তোলা হয়েছে যে মঞ্জুরুল ইসলাম সাহেব, না উনি প্রশ্ন তুলেছেন ডক্টর শিরিন আক্তার। না, আমি আসছি। মঞ্জুরুল ইসলাম সাহেব যেহেতু তিনি কোনো দলের তিনি কোনো পদ পাননি, তাকে এখন কালকে যদি ওনাকে ভাইস চ্যান্সেলর বানিয়ে দেওয়া হয় বা প্রো ভাইস চ্যান্সেলর বানিয়ে দেওয়া হয়, এখন প্রশ্ন হলো তিনি কি পক্ষ হয়ে যাবেন? তিনি নিরপেক্ষ থাকবেন না? তার নিরপেক্ষতা সব ভাইস চ্যান্সেলর এই সরকারগুলির সময় এমন ভাবে বানানো হয় যেটা হচ্ছে যে সৈয়দ মঞ্জুরুল ইসলামের ওই যোগ্যতাটা থাকলে তিনি হয়তো হইতেন না। আমি তো বললাম যে একটি ব্যক্তিকে তার শিক্ষাগত যোগ্যতার কারণের জন্য যদি আগামীকাল একটি দল যদি তাকে নিরপেক্ষ, মানে নিরপেক্ষ আমি বলবো না, যে তার যোগ্যতার কারণের জন্য যদি তাকে একটি পদ দেয়, সঙ্গে সঙ্গে তিনি নিরপেক্ষতা হারাবেন। এই সংস্কৃতি যতক্ষণ পর্যন্ত আমাদের ধারণার মধ্যে থেকে না যাবে, আমরা কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। ইকবাল ভাই, আপনি আমাদের সাংবাদিকদের সবার নেতা, কিন্তু আপনাকে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপদেষ্টা বানিয়েছেন, তার তো একটি নির্দিষ্ট কারণ আছে। না, কারণ আপনাকে তো বানানো হয় না যে আপনি একটা নিরপেক্ষ লোক, আমাদের সবার নেতা, সেই জন্য আপনাকে বানানো হয়েছে। আপনাদের স্পেসিফিক কারণ আছে। অবভিয়াসলি আমি এই সরকারের আদর্শের সাথে বা মুক্তিযুদ্ধের আদর্শের সাথে আমি আছি, কিন্তু আবার ভাইস চ্যান্সেলর বানানো হয়েছে ঢাকা ইউনিভার্সিটি, স্পেসিফিক কারণ আছে। কিন্তু কতগুলো প্রশ্ন থাকবে। আমাদের কর্মকাণ্ডগুলো যদি কালকে যদি পক্ষপাতিত্ব হয়ে যায়, তাহলে কিন্তু আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর আমি যদি আমাকে পক্ষ হিসাবে আমাকে যদি একটি পদ দেওয়া হয়, আর আমি যদি সেখানে যদি আমার বিবেক বিবেচনা অনুযায়ী এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী যদি আমার কাজগুলো আমি করতে পারি, তাহলে কোনটা আপনি দেখবেন? এন্ডটাকে দেখবেন না মিন্সটাকে দেখবেন? আমার মনে হয় যে এন্ড এবং মিন্স দুটি গুরুত্বপূর্ণ। আমাদেরকে পরে যা পড়ানো হয়েছে, স্যাররা যা পড়িয়েছেন, আমি জনাব বদিউল আলম মজুমদারের কাছে জানতে চাইবো যে আমি সার্চ কমিটির ব্যাপারে প্রফেসর শকুমুল বড়ুয়ার সাথে একমত হই নাই, যে আমার কাছে মনে হয় না যে 6 জনের মধ্যে 5 জন ব্যক্তি আসলে পক্ষপাতদুষ্ট। আপনার কি মনে হয়? আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি, আমরা একটু সময়টার একটু ফিরে আসি বিরতি নিয়ে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব বদিউল আলম মজুমদার, আপনার কাছে জানতে চাইবো যে আসলে আমরা নিরপেক্ষ, সৎ, গ্রহণযোগ্য, নির্দলীয় ব্যক্তিদের নাম আসলে আমরা কি করে পেতে পারি? যেখানে সার্চ কমিটি নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া প্রশ্নই তুললেন, আপনি এটাকে কিভাবে দেখছেন? এটা আমি মনে করি এটা করা সম্ভব। আমরা যদি কতগুলো সুস্পষ্ট মানদণ্ডের ভিত্তিতে আমরা করি, আমরা মানদণ্ডগুলো নির্ধারিত করি। যদি আইন হইতো, আইনে কিন্তু মানদণ্ড, যোগ্যতা অযোগ্যতার মানদণ্ডগুলো সুস্পষ্ট করা হতো, তাহলে ওই মানদণ্ডের আলোকে আপনি যদি ওই ছকে ফেলে দিলে, আপনি কিন্তু কর পরিবর্তে খকে বেছে নিতে পারতেন, কিংবা খয়ের পরিবর্তে ককে বেছে নিতে পারতেন। এবং এটা একটা এই যে মানদণ্ড, বস্তুনিষ্ঠ মানদণ্ড যদি করা হয় এবং আইন করলে তা করা যেত। আরেকটা হলো প্রক্রিয়াটা যদি স্বচ্ছ হয়। সেই লুইস ব্র্যান্ডাইজ, বিখ্যাত জাস্টিস, আমেরিকান জাস্টিস বলেছিলেন যে সানলাইট ইজ দ্য বেস্ট ডিসইনফেক্টেন্ট। তো এই স্বচ্ছ প্রক্রিয়া যদি করা হয়, তাহলে কিন্তু ওই অস্বচ্ছ ব্যক্তিরা ঝরে পড়ারই, ছাঁকনি দিয়ে ঝরে পড়ারই সম্ভাবনা বেশি। যেমন আপনি যদি এই যে কাদেরকে, এই যে এখন যেসব প্রশ্ন উঠছে কেন? এই নামগুলো পাবলিক ডোমেইনে এসছে, নামগুলো সম্পর্কে মানুষ জেনে এই নামগুলো সম্পর্কে প্রশ্ন উঠেছে, প্রশংসা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনিভাবে যাদেরকে আপনি বিবেচনা করবেন, তাদের নামগুলো যদি জনগণ জানে,
তাহলে জনগণই অনেক প্রশ্ন তুলবে। এবং জনাব বদিউল আলম মজুমদার মানে সার্চ কমিটি বলেন, নাম বলেন, কোনো কিছু করে, আমি বারবার এই নামটি বলছি, আমার কাছে ওনাকে খুব ভালো লাগে, জনাব কাজী রকিবউদ্দিন আহমেদ। জনাব কাজী রকিবউদ্দিন আহমেদের নামটি যখন আসলো প্রধান নির্বাচন কমিশনার হিসেবে, আপনি কি কোনোভাবে তাকে বাদ দিতে পারতেন এই কথা বলে যে তিনি পক্ষপাত দুষ্ট কোনো কাজ করেছেন, সরকার থেকে বাড়তি সুবিধা নিয়েছেন, দুর্নীতিগ্রস্ত, এভাবে কি বলতে পারতেন? হয়তো বা না, না এরকম মানে উনি হইতেই করার পারে, আগে। এরকম হইতেই পারে, জি। কিন্তু দুষ্ট যারা তাদেরকে বাদ দেওয়া যাবে। উনি উনি ওই যে যাদের দুর্নীতির অভিযোগ আছে, কিংবা যারা যারা পক্ষপাত দুষ্ট, চরমভাবে পক্ষপাত দুষ্ট, কিংবা তারা তারা সুনামের সাথে কাজ করে নাই, জি। কিংবা ওই যাদের যাদের জীবনযাত্রা প্রণালী, বর্তমান নির্বাচন কমিশনে কেমন কেউ আছেন? আমি বলতে পারবো না। মানে আপনি বলতে চাচ্ছেন না, আপনি বলতে পারবেন না? আমি দুইটা বলতে দুইটা। পারবো না। আপনি আমি বলতে পারবেন না না, মানে আমি যদি একটা প্রশ্ন আমাদের মজুমদার ভাইকে বলি, এই যে স্বচ্ছতার কথা বলা হয়, জি 31টা দলের সাথে দীর্ঘদিন থেকে আলোচনা হলো, সার্চ কমিটি হলো, সার্চ কমিটি ওনাদের মতো সুশীল এবং অত্যন্ত স্পষ্ট ব্যক্তি, যারা বরং অনেকে তাদেরকে একটু এড়িয়ে চলতে চান যে স্পষ্ট কথা বলেন, জি এই সার্চ কমিটি তাদেরকে বেছে নিয়ে আলোচনা করছেন, আরো 5 জনকে নিয়ে তারা আলোচনা করবেন বলে আমরা শুনেছি। জি। তো এই নামগুলোর পরে এত আলোচনার পরেও কি স্বচ্ছতার অভাব ওকে, আছে? আমি জি, please, আমি এটা ওকে, একটু- এটাই হলো সমস্যা। ওই যে আমি যেটা বলছি, আমার কাজ আমি করবো, তোরে শুধু জিগাইলাম। আচ্ছা। ওকে, এইরকম একটা এই কথা প্রচলিত আছে আমাদের আমাদের দেশে। আমি তার একটা উদাহরণ দিচ্ছি, জি যে বেগম সাজেদা চৌধুরীর নেতৃত্বে যেই সংবিধান সংশোধনের জন্য যে কমিটি হয়েছিল, 15 সদস্য বিশিষ্ট, সেখানে তারা 3 জন প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি, 11 জন শীর্ষ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ, 18 জন বুদ্ধিজীবী, 18টি দৈনিকের সম্পাদক, ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সেক্টর কমান্ডার্স ফোরাম, এদের সবারই মতামত নিয়েছে। এবং সবাই কিন্তু ইসলামকে, প্রায় সবাই ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে এর বিরুদ্ধে কথা বলেছে। এবং এদের প্রায় সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা রেখে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। তো তাহলে এতে কি হইল? আমি একটু আবার অধ্যাপক সুকোমল বড়ুয়ার কাছে যেতে চাই। অধ্যাপক সুকোমল বড়ুয়া, অনুসন্ধান কমিটির আহ্বানে সারা দিয়ে আমরা এটি শুনেছি যে নির্বাচন কমিশন নিয়োগের জন্য আলাদাভাবে 5টি নাম প্রস্তাব করবে বিএনপি, আবার জোর দলের শরিক দলের সাথেও আলোচনা করে 5টি নাম প্রস্তাব করা হবে। শরিক দল বলতে বিএনপির যে সবচেয়ে বড় শরিক জামায়াতে ইসলামীর সাথেও আলোচনা করেই নিশ্চয়ই এই নামগুলি প্রস্তাব করার ব্যাপারে বিএনপি চিন্তা করবে। এই ক্ষেত্রে আসলে তার আগে উনি বলার আগে আমি একটু জি, প্লিজ প্লিজ। ওকে, আরেকটা কথা, এই স্বচ্ছতার, রাষ্ট্রপতি যে 31টা দলের সাথে তিনি সংলাপ করলেন, তো 31টা দল কি বলেছে যে এই ধরনেরই আগের ধাঁচেই একটা এই কমিটি করা হোক, অনুসন্ধান কমিটি করা হোক? তো তাহলে এই 31টা দলের কি মতামত প্রতিফলিত হয়েছে? এবং 31টা দলের মতামত কি তিনি আমলে নিয়েছেন, নাকি তার যে 31টা দলেরই আসলে মতামত নেবেন রাষ্ট্রপতি? তো তাহলে আর তো কোনো তাহলে মতামত কেন? দিতে পারবেন না। তাহলে আমরা আলোচনা আমাকে করে কেন? তিনি একটি কমন গ্রাউন্ড খুঁজে বের করেন। কয়টা লোক, তাহলে আমরা জানতে চাই যে কয়টা লোক বলেছে আগের ধাঁচেই, আমাদের কয়টা দল বলেছে আগের ধাঁচের এই যে কমিটিটা হওয়া উচিত? আমার মনে হয় যে এই ব্যাপারে নিশ্চয়ই জি আমি যেটা মনে করি, এই যে আমরা আজকে যে 12 জনের যে বিশিষ্ট নাগরিকের 12 যে বিশিষ্ট নামগুলো, নাগরিক, জি। 12 নাগরিকের যে একজন আমাদের নামগুলো সঙ্গে পেলাম, আছেন। নাম যে পেলাম, আমার মনে হয় এখান থেকে কিন্তু 10 জনে নেবে এবং আরো 5 জন এখান থেকে 10 জন নয়। না না, এখান থেকে না, মানে সামনে আরো আলোচনা করে মোটমাট 10 জন এসি কমিটির সদস্য নির্বাচিত হবে, এই তো না, উনাদেরকে নাম দেওয়ার কথা বলা হয়েছে, উনাদেরকেও ডাকা হয়েছে, যেমন বদিউল আলম মজুমদার সাহেব সেখানে ছিলেন, উনাদেরকেও বলা হয়েছে যে কারা আসতে পারেন, তারা কোনো নাম দেবেন কিনা, না, তারা নাম বাছাই ওইটাই তো করবেন বলছি। কিনা। জি তো সবার সঙ্গে নাম নিয়ে 10টি মাত্র নাম আসবে, জি কিন্তু সরকার দল কিন্তু এখনো কোনো কথা বলছেন না। রাইট, মাননীয় যেমন প্রধানমন্ত্রী বিএনপি বলছেন না, বিএনপি বলছে না, বিএনপিও বলছে না, বিএনপি বলবে না এই জন্যে কারণ তার চারদিকে কিন্তু তাদের একটা শঙ্কা। আপনি যত কিছু বলেন না কেন, বর্তমান যে পরিস্থিতি, তারা কথা বলার সেই সুযোগগুলো দিচ্ছে না। এবং তারা যে কথা বলে একটা সুচিন্তিতভাবে, শান্তভাবে, একটু মনোযোগের সাথে তারা যে পরস্পরের সঙ্গে বসে কথা বলবে, কিন্তু একটা আতঙ্ক থাকে, একটা ভয় ভীতিকর থাকে। আপনার বুঝতে হবে দেশের অবস্থাটা। কিসের ভয়ভীতি? মোটামুটি ভয়ভীতি যেমন এই যে দেখেন, এই যে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, তার প্রতিদিন তাকে হাজিরার জন্য ডাকতেছে। তাদের নেতা কর্মীদের যারা বড় বড় যারা আছে, যারা দলীয় পরামর্শ দেবে, সৎ পরামর্শ দেবে, তাদের সঙ্গে যারা বসবে,
যাদের সঙ্গে তারা পরামর্শ করে একটা সিদ্ধান্তে আসবে, প্রত্যেকটার কাছে কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। তো এখানে সৎ চিন্তা, সৎ মানসিকতা, সুস্থ মস্তিষ্ক প্রত্যেকে আসবে এক। আর দ্বিতীয়ত জিনিসটা আমি ওইটাই বলছি, যত কিছু করা হোক না কেন, উনি যে কথাটি বলছে ওনার সঙ্গে আমি একমত। যদি স্বচ্ছ প্রক্রিয়া আমরা দেখতাম, আমরা যদি সদিচ্ছা দেখতাম, সদিচ্ছা, কিন্তু এর চেয়ে বেশি ইকবাল সোবহান চৌধুরীর সাথে সদিচ্ছা তো নেই এখানে, আমি ইকবাল সোবহান সদিচ্ছা তো চৌধুরীকে নেই। ধার করে এই কথা বলতে চাই যে সার্চ কমিটি এর কোনোটিও তো ইচ্ছা করলে আওয়ামী লীগ না করতে পারতো। অবশ্যই আওয়ামী লীগ তো অবশ্যই। রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রী শুধু পরামর্শ দিতে পারতেন যে এই তিনজন লোককে আপনারা করেন। আপনারা কি মানে এর সংবিধানে তো তাই আছে, এর বেশি তো আর কোনো কিছু নাই। এই জন্য আমার মনে হয় প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু আপনারা স্বচ্ছতা বা সদিচ্ছা দেখছেন না কেন? প্রশ্নটা কিন্তু আমাদের কাছে, শুধু আমার কাছে না, জি। আমরা যে আজকে যে দর্শকেরা এখানে শুনছে, দেশ বিদেশ সবার কাছে প্রশ্নটা আছে ওই জন্য আসছে। এখানে যেমন ধরুন হয়তো মন্ত্রী পরিষদের সচিব, তিনি তো আমাদের চিটগাং এর লোক, কক্সবাজারের লোক, আমি তাকে জানি ভালো। তিনি হচ্ছেন এটার আবার তিনি একটা ব্রিফ করতেছেন, সব তো সরকার দলীয়, এগুলো তো এর বাইরে কখনো যেতে পারে। আমি যত কিছু বলি না কেন, যত কিছু করি না কেন, যত কিছু নাম আসুক না কেন, ওই স্কেলিং করার পরে একটা সুনির্দিষ্ট পরিকল্পনায় গিয়ে একই লোকগুলো সেখানে আসা। আমার মনে হয় যে আমরা একটা বিরতি নিয়ে, বিরতির পর জনাব ইকবাল সোবহান চৌধুরী দুটি বিষয় আপনার কাছে জানতে চাইবো। যে একটি বিষয় হচ্ছে যে বিএনপি আসলে কোনোভাবে যে সিদ্ধান্ত নেবে, তারা হামলা মামলা নানাভাবে জর্জরিত। আর দুই নাম্বার ব্যাপারটি হচ্ছে যে সকল বিষয়ে জনাব বদিউল আলম মজুমদার প্রচ্ছন্নভাবে এবং খুবই সুস্পষ্টভাবে জনাব সুকোমল বড়ুয়া দেখতে পাচ্ছেন যে সবকিছু সরকারের ইচ্ছায় বা আওয়ামী লীগের ইচ্ছায় হবে। এ ব্যাপারে আপনি একটু মতামত জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম। আজকে বাংলাদেশে জনাব ইকবাল সোবহান চৌধুরী দুটি বিষয় আলোচনায় এসেছে যে বিএনপি আসলে সেভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না তাদের ইয়ের সাথে কথা বলে, আর সরকারের গ্রিপের মধ্যেই থাকছে আসলে কে প্রধান নির্বাচন কমিশনার হবেন বা হবেন না। প্রথম প্রশ্নের উত্তর দিতে হয়, আমরা প্রতিদিন মিডিয়াতে দেখি গভীর রাত পর্যন্ত বিএনপির চেয়ারপারসনের যে অফিস আছে সেখানে তারা বৈঠক করছেন, আলোচনা হচ্ছে। এবং সেখানে আমাদের টিভিতে দেখি, আমাদের পত্রিকাতে আমরা দেখি কারা কারা অ্যাটেন্ড করছেন। তারা তো সবাই নির্বিঘ্নে সেখানে গিয়ে মিটিং করছেন এবং গভীর রাত পর্যন্তই মিটিং করছেন। এবং আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদেরকে মোটামুটি নিরাপত্তাও দিচ্ছেন। তারপরেও যদি এই অভিযোগ হয় যে তারা মিটিং করতে পারছেন না, সেটা কিন্তু রিপোর্ট এবং বাস্তবতার মধ্যে কিন্তু ফারাক আছে। আর দ্বিতীয় যেটি, সেটি হলো, এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন এর আগে রাষ্ট্রপতির সাথে তারা কিন্তু সবাই মিলে গিয়ে তারা সেখানে গিয়েছেন এবং রাষ্ট্রপতির ভবন থেকে কিন্তু তাদের সবাইকে অভ্যর্থনা দিয়ে তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে, আলোচনা হয়েছে। এবং যাওয়ার আগে মোটামুটি বেগম খালেদা জিয়াকে পুরোপুরি যে নিরাপত্তা দিয়ে তাকে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি বলেছেন, যে এটার আমি কালকে একটি চ্যানেলে বলেছি, একসময় আমরা গল্প শুনতাম না যে চাকরি হবে না, চাকরি হলে পরে বেতন হবে না নিয়মিত। তারপরে বেতন যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে যে বলা হবে যে বেতন হলে কি হবে, সংসার চলবে না। তো আমাদেরও সেই ধরনের একটা মানসিকতা এখানে কাজ করছে যে সরকার অনেক, আপনিও বলেছেন আমিও বললাম, যে সরকারের কাছে তো এত দরকার ছিল না। সরকারের সংবিধান অনুযায়ী তার হাতে পুরো, প্রধানমন্ত্রীর হাতে পুরো ক্ষমতাই ছিল যে তিনি কয়েকটা নাম রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতেন, রাষ্ট্রপতি এটা ঘোষণা করে দিতেন। কিন্তু গত প্রয়াত জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি, তিনি শুরু করেছেন এবং বর্তমান রাষ্ট্রপতিও সেটা করেছেন। এত আলোচনা, মানে আর স্বচ্ছতার কথা বলা হয়, সবাই এসে কিন্তু আলোচনা কি হয়েছে সেই আলোচনাটা ব্রিফ করেছে মিডিয়াকে, সারা জাতি দেখেছে, শুনেছে। সর্বশেষ যে যাদেরকে সুশীল সমাজ আমরা বলি, মানে আমরা তো বরং, আমি একজন সম্পাদক হিসেবে সেখানে যাওয়ার সুযোগ পেলাম না, কারণ আমি এখন পক্ষ হয়ে গেছি। আমার সহকর্মীরা তারা কিন্তু আমার থেকে কম কিন্তু পক্ষ হয়ে কাজ করেন না, কিন্তু তারা নিরপেক্ষ হয়ে সেখানে যাওয়ার সুযোগ পেয়েছে। তো আজকে কার কথা বলছেন? আজকে সেখানে এত স্বচ্ছতার মধ্য দিয়ে
কাজ হচ্ছে, আমি তো মনে করি প্রধানমন্ত্রী অনেক উদারতা দেখিয়েছেন, অনেক গণতান্ত্রিক মনোভাব তিনি দেখিয়েছেন সরকারি দলের পক্ষ থেকে, এবং তারপরেও যদি সরকারের মানে আর কি করলে পরে সরকার তার আমি এই নিরপেক্ষতা জায়গা থেকে দেখাতে জনাব পারবে, বদিউল আলম মজুমদারের এটাই কাছে জানতে চাই। আমি বদিউল আলম মজুমদারের কাছেও জানতে চাই যে আমি আসলে ইকবাল ভাই বললেন, আমি আপনার কাছ থেকে শুনতে চাই, আমি আর প্রশ্ন ইকবাল ভাইকে করব না যে আপনারা কি করলে মানে না, স্বচ্ছতা তো হলো এই যে বাছাইতে স্বচ্ছতা চাই আমরা স্বচ্ছতা চাই, যে প্রক্রিয়ার স্বচ্ছতা, যাতে সঠিক ব্যক্তিরা বাছাই হয়। যে আমি সুস্পষ্ট বলেছি যে যাদের নামেই যাদের নামেই আসে, যাদের নামে প্রস্তাব করা হোক, তাদের সম্পর্কে মানুষ যদি জানে, তাদের সম্পর্কে যদি অনুসন্ধান করা হয়, আপনারা সাংবাদিকরা যদি অনুসন্ধান করেন এবং তাদের ব্যাকগ্রাউন্ড যদি চেক করা হয় এবং কি জন্য এইসব ব্যক্তিদেরকে সুপারিশ করা হলো, সেগুলো যদি মানুষ জানে। কিন্তু স্যার একটা মানুষ পদে যাওয়ার আগে একটা মানুষ একরকম থাকে, যাওয়ার আপনার মনে আছে নিশ্চয়ই মোহাম্মদ আবু সাইদ, যিনি 2001 সালে নির্বাচন পরিচালনা করেছে প্রধান নির্বাচন কমিশন, তাকে নিয়োগ দেওয়ার পর বিএনপি একদিন হরতাল করেছিল কারণ তার বাড়ি গোপালগঞ্জ, এবং সেই সাইদ সাহেবের আমলেই কিন্তু বিপুল মানে অনেক আসন নিয়ে বিএনপি পাশ করে আসছিল। তো সেইটা কাজ না করলে আমরা কি করে বুঝবো? না, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে তো আপনি দুষ্ট লোককে তো ওই যে দূরে রাখবেন, আপনি দুষ্ট যারা চিহ্নিত তাদেরকে দূরে রাখবেন। আপনি ওই যে যারা দুষ্ট নয় তারাও হয়তো দুষ্ট হয়ে যেতে পারে, আচ্ছা, কিন্তু দুষ্টরা দুষ্ট থাকবেই, এতে তো কোনো সন্দেহ নাই, তাতে কোনো সন্দেহ থাকার তো খুব অবকাশ নেই। আমার মনে হয় যে একটু প্রফেসর সুবল বড়ুয়ার কাছে একটু যাই যে আর কি করলে আপনাদের না, আমি আর কি করলে সেটা বড় কথা না, আমি যেটা মনে করি সেটা আপনি যাদের নাম দেওয়া হবে, বিএনপি হোক আওয়ামী লীগ হোক, যারা নাম দেবে তাদের সঙ্গে অবশ্যই একটা পরামর্শ হবে, এবং তাদের আনুগত্যতা না থাকলে, তাদের প্রতি যদি তার একটা মনোভাব না থাকে, তারা কখনোই তো সেখানে নাম দেবে না। স্বাভাবিক, এটা হচ্ছে মানে বাইরের দৃশ্য না, ভেতরের দৃশ্য হচ্ছে যখন একজন লোককে নাম দেবে, তিনি অবশ্যই যার পক্ষ থেকে নামটা যাবে তার প্রতি অবশ্যই অনুগত থাকবে। স্যার আপনি মনে করছেন যে বিএনপি তাদের নামই দিবে যারা বিএনপির প্রতি অনুগত? বিএনপি না, আওয়ামী লীগও মনন্দ কি, আমি ওইটাই বলছি। একটি কথা আপনারা প্রশ্ন করেন না কেন আমি বুঝি না, জাতির কাছে একটা প্রশ্ন, উনি যে কথাটা বলছে আমিও প্রশ্ন আগে থেকে হচ্ছে, পত্রপতি লেখা হচ্ছে, আজকে তো এত বিতর্ক আসতে আমরা আজকে এখানে এসে আমাদের তর্ক যুদ্ধের মধ্যে, বাকযুদ্ধের মধ্যে যেতে হতো না যদি আমরা সুন্দর করে আইনটা করে ফেলতাম। আইনটা করে ফেললে কিন্তু ওই আইনের মধ্যে কিন্তু আমরা সবাই চলে যেতাম, এটা আর বিতর্ক হতো। এক, আমি আবারও বলছি, আমাদের ইকবাল সোবহান সাহেবকে বলছি, রাষ্ট্রপতি কিন্তু আমি ভালো, আমি রাষ্ট্রপতির কাছে, আমি বিএনপি কাছে আমি বলছি, আমি বলছি আমি তো শিক্ষক, না আমি বলছি আমি তো শিক্ষক, আমি কিছুটা মানবিক এবং মূল্যবোধ সম্পর্কে কথা বলতে হবে, কারণ আমি তো দলীয়, আমি কোনো তৃণমূলের রাজনীতি করি না, রাজপথে রাজনীতি করি না, এবং জিজ্ঞাসা পরায়ণ হয়ে কোনো রাজনীতি করবো না, প্রতিহিংসা পরায়ণ হয়ে কাউকে বলবো না। আপনাকে আমি সম্মান করি, ওনাকে সম্মান করি, ওটাই বলছি। আমি যেটা বলতে চাই যে আজকে যদি এই প্রশ্নগুলো আসতো না, যদি আমাদের, আবারও বলছি, আমি যদি আমাদের প্রক্রিয়াটা যদি সুন্দর থাকতো, প্রক্রিয়াটার মধ্যে কেমন একটা মনে হচ্ছে, কেমন একটা সন্দেহ উৎপন্ন হচ্ছে সবার কাছে, তো সন্দেহ যেখানে উৎপন্ন হবে, সন্দেহ থেকে সন্দেহ উৎপন্ন হয়, আপনি জানবেন একটা বৈরিতা থেকে একটা বৈরিতার সৃষ্টি হয়। এক্স্যাক্টলি। কিন্তু স্যার আপনারা বললেন যে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আপনারা আলোচনা করতে চান, আওয়ামী লীগ বললো যে আলোচনা করে কোনো লাভ হবে না, তারপর আপনারা আলোচনা করলেন, মহামান্য রাষ্ট্রপতি আপনাদের ডাকলেন, শুধু আপনাদের না 31 জনকে ডাকলেন, তারপরে একটা সার্চ কমিটি করলেন, তারপরে সবকিছু করলেন, এরপরও কেন? এই পরও কেন, যেমন ধরেন এখন তো বলা হচ্ছে না, সরকার থেকে বলা হচ্ছে 21, 41, আগে থেকে তো বলা হচ্ছে না, আমার মনে হয় যে আবার 41, আমরা 41 পেজে অপেক্ষা, যত ইসি করি না কেন, যত কিছু করি না কেন, এটা বলা হচ্ছে, এটা তো প্রকাশ্যে বলা হচ্ছে না। ইকবাল ভাই, আমাদের হাতে 30 সেকেন্ড সময় আছে, কিন্তু মনে হচ্ছে 2041 সালের আগে আপনারা ক্ষমতা থেকে যেতে চায় না, এবং সেই ব্যবস্থা পাকাপোক্ত করার জন্যই সবকিছু করা হচ্ছে, এবং সকলেই করব জানায় লোক মুখালি। না, প্রশ্নটা হলো রাজনৈতিক দল যারা ক্ষমতার রাজনীতি করে, তারা কিন্তু সবাই, এটাই স্বাভাবিক, ক্ষমতার রাজনীতিতে তারা থাকতে চাইবে। আচ্ছা, যেমন ধরুন আজকে বিএনপি কি ক্ষমতায় যেতে চেষ্টা করছে না? করছে, এটাই তো স্বাভাবিক। রাজনীতি যারা করে, ক্ষমতার রাজনীতি যারা করে, তারা ক্ষমতায় যেতে চাইবে, ক্ষমতার বাইরে থাকলে ক্ষমতায় আসতে চাইবে, আর ক্ষমতায় থাকলে পরে ক্ষমতায় থাকতে চাইবে, এটাই স্বাভাবিক। তবে যে কথাটি, ইচ্ছা করলে কিন্তু আপনি ক্ষমতায় থাকতে পারবেন না যদি আপনি জনগণের সমর্থন আপনার যদি না থাকে। আপনি ইচ্ছা করলেই কিন্তু তাহলে 5টি সিটি কর্পোরেশনের সরকার নিজের দলে থেকে
5টি সিটি কর্পোরেশনে হারতো না। বিএনপি সমর্থন থাকলেও আওয়ামী লীগ পারবে, বিএনপি যদি নির্বাচনে না যায় তাহলে এটা পারবে। আমাদের শেষ করতে যারা আমার ইকবাল কথা সামাদ সেটা না, চৌধুরী, আপনি- আমাদের শেষ করে দিতে হচ্ছে। না না, আমাদের অবশ্যই শেষ করে দিতে হবে। আমার মনে হয় এত কিছু বন্ধের মধ্যে, এত কিছু সংকটের মধ্যে, এত কিছু বাধা বিঘ্নের মধ্যে, এত প্রাচীর তৈরি করার মধ্যেও আপনি দেখেন মানুষ কত স্বতঃস্ফূর্ত। জি। আপনি একটু করে স্পেস প্রফেসর শুকুল বড়, জনাব ফজলুল হক, এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।